পলাশবাড়ি গ্রামের ছোট্ট এক মাটির ঘরের মেয়ে ছিল রেশমা। অভাব অনটন ছিল তাদের নিত্য সঙ্গী। তার বাবা দিনমজুর, মা গৃহিণী। দিনে যা আয় তা দিয়েই কষ্টে শিষ্টে সংসার চলত। পড়াশোনায় ভালো হলেও দারিদ্রতাকে বেশি দূর এগোতে দেয়নি। একদিন গ্রামের মানুষের পরামর্শে বাবা তড়িঘড়ি করে রেশমার বিয়ে দিয়ে দিলেন শহরে থাকা শওকত নামের এক ছেলের সাথে। ভেবেছিলেন মেয়ের ভাগ্য বদলাবে, শহরে গিয়ে ভালো থাকবে। সেই আশাতেই রেশমা বই খাতা ছেড়ে স্বামীর হাত ধরে ঢাকা শহরের উদ্দেশ্যে রওনা দিল। কিন্তু শহরে এসে রেশমার স্বপ্ন ভাঙতে সময় লাগেনি। সে দেখল শওকত কোনো কাজকর্ম করে না, দিনের বেশিরভাগ সময় নেশা করে পড়ে থাকে। বিয়ের সময় বাবার দেওয়া যৌতুকের টাকায় কিছুদিন চললেও সেই টাকাও দ্রুত ফুরিয়ে গেল। এরপর শুরু হল অভাব, অনিশ্চয়তা আর অশান্তি। নতুন শহর, অচেনা মানুষ, কোথায় যাবে, কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না রেশমা। এমন সময় বস্তির এক মেয়ের সাথে তার পরিচয় হয়। সেই মেয়ের কাছ থেকেই জানতে পারে গার্মেন্টসে কাজের সুযোগ আছে। আর দেরি না করে রেশমা কাজ নেওয়ার সিদ্ধান্ত নেয়। ভোরবেলা ঘুম থেকে উঠে কারখানায় যাওয়া, সারাদিন মেশিনের সামনে বসে কাজ, তারপর ক্লান্ত শরীরে বাসায় ফেরা, এই হয়ে ওঠে তার প্রতিদিনের জীবন। নিজের উপার্জনে সে সংসার চালাতে শুরু করে। বাবার কষ্টের কথা মনে পড়লে তার বুক ভেঙে যেত, তাই সে আর গ্রামে ফিরে যাওয়ার কথা ভাবেনি। চা কই? এত দেরি কেন? কানে কথা যায় না নাকি? এই যে বানাইতেছি। কাল ওভারটাইম কইরা খুব ক্লান্ত হয়ে গেছিলাম, তাই সকালে উঠতে দেরি হইছে। আমি এত কিছু বুঝি না, আমার সকালে চা লাগবই। এই বলে রেশমা রান্নাঘরে চা বানাতে গেল। চা বানাতে বানাতে তার চোখে পানি চলে আসলো। সারাদিনের গার্মেন্টস হাড় ভাঙা পরিশ্রমের পর বাড়িতে এমন অত্যাচার তার আর ভালো লাগে না। ওহো, এটা কি বানাইছস? এটা খাওয়া যায়? মুখে দেওয়া যায় না। চিনি কি তোর বাপ দিয়া যাইব? চিনি শেষ, যা আসিল দিয়া দিছি। চিনি আনছস না কেন? সংসারে তোর মন নাই, খালি বাইরে যাস কাজের নাম কইরা। বেতন পাইছস? এই মাসে টাকার একটু দেরি হইব, গার্মেন্টসের অবস্থা ভালা না। কবে দিবি? ধার কইরা হইলেও টাকা জোগাড় কর, আমার টাকা লাগবো, একটা ব্যবসা শুরু করবো। গত মাসেও তো ব্যবসার কথা কইরা বাড়ি ভাড়া দেন নাই। এইভাবে টাকা খরচ করলে সংসার কেমনে চলবো কও তো? দেই নাই, আমার কাজে লাগাইছি, তোরে সব কথার জবাব দিতে হইব। এই বলে শওকত প্রতিদিনের মতো বাজারে চলে গেল। রেশমা ঘরের এক কোণে বসে ভাবছে, জীবনে কি তার কোনোদিন একটু সুখ হবে না? এভাবেই কি কাটবে তার জীবন? হঠাৎ কে যেন রেশমা রেশমা করে দরজায় টোকা দিতে লাগল। এই রেশমা, কাজে যাইবি না? অনেক দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি নে। আমি কখন থেকে বুইয়া আছি তোর জন্য। কি হইছে? কথা কস না কেন? বের হ, 9টা বাজে। দেরি হইলে ম্যানেজার টাকা কাইটা লইব। আমেনা, ঘরে আয় বইন। চুপ করে বইসা আসিস? কি হইছে? শওকত ভাই কিছু বলছে? মারছে তোরে? আমার আর ভালা লাগে না রে বইন, আর কত সহ্য করমু। সারাদিন কোনো কাম করে না, রাতে নিশা কইরা আইসা শুইয়া পড়ে, আর সকাল হইলেই আমার লগে যাতা আচরণ করে, আবার টাকা চায়। আমি প্রতিদিন কই থেকে এত টাকা আনমু? আজ চাই চিনি কম হইছে বইলা আমারে কত কি কইল। আচ্ছা বইন, আমি একা কাম কইরা সংসার কেমনে চালামু? বাড়ি ভাড়া, খাওয়া দাওয়া সবই তো আমারে চালাইতে হয়। কয়দিন ধইরা শরীরটাও ভালা না, কিন্তু ডাক্তারের কাছে যাইতে পারতাছি না। হাতে আমার একটাও কানা করি নাই, তাও ওই টাকা চায়। বস্তির মানুষজন ভাবে রেশমা কাম করে, কত সুখে থাকে, নিজের মতো খরচ করে, কিন্তু কেউ জানে না আমার ঘরের খবর। আব্বা আমারে না যাই না শুই না এমন নেশাখোরের লগে কেন বিয়া দিল? আমারে কেন পড়াইল না? আমি তো পড়তে চাইতাম। আমার স্বপ্নটা শেষ কইরা দিল। আমেনার মনটা খারাপ হয়ে গেল। সে কিছুক্ষণ তার পাশে বসল। সে ভাবতে লাগল, মাইয়া মানুষের কি কোনো দাম নাই সমাজে? ঘড়ির কাঁটা এগোতে থাকে, দেরি করা যাবে না। গার্মেন্টসের ম্যানেজার খুব কঠোর, 1 সেকেন্ড ছাড় দিতে চায় না। কিছুক্ষণ পর আমেনা বলল, দেরি হয়ে যাইতেছে, পেটে তো ভাত দিতে হইব। ভাতটা আইব কোন থাইকা ক? তোর স্বামী তো ইনকাম করে না, তোরে কি খাওয়াইব?
মায়া মানুষের কত কি সহ্য করতে হইতেছে। রেশমা না খেয়ে গার্মেন্টসে রওনা দিল। করতে থাকে। কাজ করতে করতে তার চোখের কোণে পানি চলে আসে। সে নিজেই জানে না কখন তার মেশিন থেমে গেছে। হঠাৎ সুপারভাইজার এসে তাকে ঝাড়ি দেয়। এই রেশমা, তোর কাম এইডা? এত স্লো কেন? তুই ঘুমাইতে আইসোস নাকি কাম করতে আইসোস? না স্যার, একটু শরীরটা খারাপ আছিল। তাড়াতাড়ি কর, তোর লাগে আর সবাই বসে থাকবো না। আজকেই সব ডেলিভারি ক্লিয়ার লাগবো, বুঝছস? স্যার, চেষ্টা করতেছি। চেষ্টা না, রেজাল্ট লাগবো। এইখানে চেষ্টা দেখা বেতন দেয় না। এটা কি বানাইছোস? এটা আবার কাম হইল? বারবার একই ভুল, মাথা কই তোর? স্যার, চোখে একটু ঝাপসা দেখতাছি। আর একটা অজুহাত, একটার পর একটা গল্প। শোন, এখানে অজুহাত দিলে চলবো না, পারফরমেন্স দেখাইতে হইব। স্যার, একটু টাইম দিলে ঠিক কইরা দিমু। টাইম? তোর লাইগা কোম্পানি থাইমা থাকবো? বাইরে কত মানুষ লাইনে বয়ে আছে, একবার বললেই তোর জায়গায় আরেকজন আইসা বসবো। সুপারভাইজার কড়া গলায় কথা বলে চলে যেতেই ঘরটা যেন হঠাৎ করে নিস্তব্ধ হয়ে গেল। রেশমা কিছুক্ষণ চুপ করে বসে রইল। তার বুকের ভেতরটা কেমন চাপা কষ্টে ভরে উঠল। চোখের কোণে জল এসে গেলেও সে সেটাকে আটকে রাখার চেষ্টা করল। একদিকে বাড়িতে শওকতের অত্যাচার, প্রতিদিনের অশান্তি, অপমান আর ভয়ের মধ্যে থাকা। অন্যদিকে কাজের জায়গায় ম্যানেজারের কঠিন কথা। সব মিলিয়ে তার মনে হল জীবনটা বুঝি এইভাবেই কাটবে, কষ্ট আর চাপের মধ্যে। রেশমা ধীরে ধীরে মাথা নিচু করে ভাবল, আমার জীবনে কি আর ভালো কিছু আছে? কিন্তু কিছুক্ষণ পরই সে নিজের হাতটা শক্ত করে ধরল। মনে মনে বলল, না, আমাকে ভেঙে পড়লে চলবে না। আল্লাহ আছেন, একদিন না একদিন আমার জীবনটা নিশ্চয়ই ভালো হবে। এই ভাবনার মাঝেই তার সহকর্মী তার দিকে ধীরে ধীরে এগিয়ে এলো। দূর থেকেই সে সব শুনেছিল। সে নরম গলায় বলল, এই রেশমা, এভাবে মন খারাপ কইরা বইসা আসুস কেন? দেখ, সবাই সবসময় বুঝবো না, কিন্তু তুই অনেক চেষ্টা করস, এটা আমি জানি। আজ খারাপ গেছে, কাল ঠিক ভালো যাইব। আর একটা কথা মনে রাখ, তুই একা না, কিছু লাগলে আমারে বলবি, আমরা একসাথে সামলাইমু, ঠিক আছে? তোর মতো কেউ পাশে থাকলে মনে হয় আমি পারমু। তুই পারবি, এই সব কষ্ট একদিন গল্প হইয়া যাইব, দেখানিস। আল্লাহ, তুমি শুধু আমারে একটু শক্তি দাও। রেশমা গার্মেন্টসের কাজ শেষ করতে করতে প্রায় সন্ধ্যা হইয়া গেল। বস্তির সরু রাস্তা দিয়া সে একা একা বাসায় ফিরতেছিল। নানা চিন্তা আর শরীর খারাপ থাকায় সে খুব ক্লান্ত লাগতেছিল। হঠাৎ পথের মাঝে কেউ নরম গলায় মা কইয়া ডাক দিল। রেশমা পিছনে ফিরা তাকাইয়া দেখে এক বুড়া মানুষ রাস্তার পাশে বসা। জীর্ণ শীর্ণ শরীর দেখে মনে হয় সারাদিনে তার পেটে কিছুই পড়ে নাই। রেশমা কাছে যাইতেই ফকিরটা কথা কইয়া উঠল, মা, আমার শরীরটা বেশ জ্বর, আজ আর ভিক্ষা করতে যাইবার পারি নাই। পেটে সারাদিনে কিছু পড়েনি। কত লোককে জিগাইলাম, আমার কথা কেউ শোনে না। তুই কিছু খাইতে দিবা? বাবা, আমি এই মাসে বেতন পাই নাই, হাতে একদম ফাঁকা। আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমার সাথে বাড়ি চলুন। এই বস্তির ভিতরেই আমার বাড়ি, আমি রান্না করি, খেয়ে যাইবেন। রেশমা ফকির বাবাকে নিয়ে তার বাড়িতে গেল। দ্রুত রান্না করা শুরু করল। ফকির বাবা রেশমার সাথে তার জীবনের গল্প বলতে শুরু করল। বাবা, আমার হাত একদম খালি। এই সামান্য ডাল ভাত করেছি আপনার জন্য। খুব লজ্জা লাগতেছে আমাকে এটা দিয়ে খেতে দিতে। মা, এই ভাত আমার কাছে অমৃত লাগতেছে। মানুষের কাছে চাইলাম খেতে, কেউ তো দিল না। তোর জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তোর জন্য দ্রুত ভালো কিছু করবে। অন্নদান অনেক বড় দান মা। আল্লাহ যেন আপনার দোয়া কবুল করেন বাবা। আমার সংসারটা নিয়ে বেশ কষ্টে যাচ্ছে। আমার স্বামী নেশা করে, আমার লগে খারাপ আচরণ করে। ঠিক হয়ে যাবে মা, আমি মন থেকে দোয়া করছি তোর জন্য। তুই আমার জন্য অনেক বড় কাজ করেছিস। এই বলে ফকির চলে গেল।
রেশমা তখন শওকতের জন্য বসে রইল, কিন্তু তার মনটা কেমন ভালো লাগতেছে। ফকির বাবাকে খাইয়ে দিয়ে তার মনটা একদম হালকা হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যেই শওকত এলো। রেশমা তাকে ভাত খেতে দিল। নেশা করে শওকত কোনো রকমে ভাতটা খেয়ে শুয়ে পড়ল। পরদিন সকাল হতেই কে যেন তাদের দরজায় টোকা দিতে লাগল। রেশমার ঘুম ভেঙে গেল। সে বেশ ভয়ও পেল। এত ভোরে তো কেউ আসার কথা না। সে উঠে শওকতের দিকে তাকালো, দেখল সে এখনো ঘুমাচ্ছে। রেশমা দরজার পাশে গিয়ে জিজ্ঞাসা করল, কে দরজায় টোকা দিতাছে? ভাবি, আমি জরিনা, দরজা খুইলা দেন। জরিনা তার একমাত্র ননদ। খুব ছোট বয়সেই তার বিয়ে হয়েছিল। তার স্বামী ভালো না। তুই এত সকালে কি হইছে বোন? কাঁদতাছস কেন? শওকত ঘুম থেকে উঠে বলল, কে রে জরিনা, কি হইছে বোন, কাঁদতাছস কেন? যৌতুকের টাকার লাগা আমারে মারছে, আমি আর সহ্য করতে পারি নাই। ভোরে পালাইয়া আইছি, তোমরা টাকা দাও, না হলে আমি আর যামু না। যৌতুকের টাকার লাগা মারে আমারে, আমি আর যামু না। আয় বোন, বস, চুপ কর, আমি দেখতাছি। জরিনাকে নিয়ে রান্নাঘরের দিকে চলে গেল। এদিকে শওকত একা ঘরের ভেতরে চুপ করে বসে রইল। তার খুব খারাপ লাগতে লাগল। সামান্য যৌতুকের জন্য বোনটার সাথে এমন আচরণ। সে কি করবে ভেবে পেল না। কিছুক্ষণ চুপ করে বসে থাকল। হঠাৎ তার মনে হল, সে নিজেও তো রেশমার সাথে এমনই আচরণ করে। তাকে গালি দেয়, মারে, তার টাকা নিয়ে নেশা করে। সে নিজেকে জরিনার স্বামীর মতোই দোষী মনে করল। নিজের ভুল সে বুঝতে পারল। সে দ্রুত উঠে রান্নাঘরের দিকে গেল। আমারে মাফ কইরা দাও। আজ আমার বোনের লগে যা হইছে, তুমিও তো কারো বোন, তোমার ভাইয়েরও তো এমন লাগতো। আমি আর কইরাও এমন করুম না। এখন থেকে আমি নিয়মিত কাম করুম। আমরা দুইজনে মিলে সংসারটা গোছামো। আর বোন, তোর স্বামীর লগে আমি কথা কইমু। আমার লগে নিয়ে তার কামকাজের ব্যবস্থা কইরা দিমু। দেখবি একদিন সেও আমার মতো বুঝবো। সে শওকতকে ক্ষমা করে দিল। যেন এক নতুন সুখের অনুভূতি তার ভেতর জেগে উঠল। মনটা শান্তিতে ভরে গেল। হঠাৎ তার মনে পড়ল ফকির বাবার কথা। সামান্য এক থালা ভাতের জন্য তিনি তাকে অনেক দোয়া করেছিলেন। তার মনে ভেসে উঠল সেই কথা, তোর ভালো হইব মা, তোর ভালো হইব মা। মানুষের উপকার করলে তা কখনো বিফলে যায় না, তা ফিরে আসে, আজ, কাল কিংবা পরকালে।